500 কোটি টাকা দুর্নীতির দায়ে সেনাবাহিনীর ভয়াবহ অভিযানে গ্রেফতার সমন্বয়ক নাহিদ ইসলাম। রংপুরে বৈষম্য বিরোধী দুই নেতাকে সেনাবাহিনীর জিজ্ঞাসাবাদ, ছুটে এলেন সার্জিস। ডক্টর শফিকের গোপনে বিদেশ সফরের গুঞ্জন, কড়া প্রতিবাদ জামায়াতের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক চাঞ্চল্যকর ঘটনার জন্ম দিল আজ ভোরে অনুষ্ঠিত হওয়া সেনাবাহিনীর গোপন অভিযান। দুর্নীতির অভিযোগে বহুদিন ধরে বিতর্কিত এনসিপি এর প্রধান নাহিদ ইসলামকে সেনাবাহিনী আজ একটি নাটকীয় অভিযানে রাজধানীর তার বিলাসবহুল বাসভবন থেকে গ্রেফতার করেছে। অভিযানে অংশ নিয়েছে সেনাবাহিনীর বিশেষ ইউনিট। রাত ৩:৪২ নগরী যখন ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই নাহিদ ইসলামের ত্রিস্তর বিশিষ্ট প্রাসাদ সম বাড়িটিকে ঘিরে ফেলে প্রায় ২০০ জন কমান্ডো। হেলিকপ্টার ও ড্রোনের মাধ্যমে আকাশ পথেও তদারকি চালানো হয়। সাজোয়া যান ঘিরে ফেলে এলাকার সব প্রবেশদ্বার। স্থানীয় বাসিন্দারা ঘুম ভেঙে আতঙ্কিত হয়ে পড়ে। প্রত্যক্ষদর্শী এক বাসিন্দা বলেন, আমরা প্রথমে ভেবেছিলাম কোনো জঙ্গি হামলা হয়েছে, পরে দেখি সেনাবাহিনী মাইকে ঘোষণা দিচ্ছে সাধারণ মানুষ যেন ঘরে থাকে। সেনাবাহিনী জানায়, নাহিদ ইসলামকে গ্রেফতার করার জন্য এই অভিযান পরিচালিত হয়। তথ্য অনুসারে তার বাসায় বিপুল পরিমাণ অবৈধ অর্থ, দলিলপত্র ও গোপন সার্ভার লুকিয়ে রাখা হয়েছিল। গত ২ বছর ধরে নাহিদ ইসলামের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে দুর্নীতির অভিযোগ জমা পড়ছিল। তবে তার প্রভাবশালী রাজনৈতিক অবস্থান ও উচ্চ মহলের যোগসূত্রের কারণে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া যাচ্ছিল না। সেনাবাহিনী সূত্র জানায়, প্রমাণগুলো এতটাই শক্তিশালী ও ব্যাপক যে সাধারণ তদন্ত সংস্থা দিয়ে কাজ করা সম্ভব ছিল না। বিশেষ তদন্ত ইউনিটের এক কর্মকর্তা জানান, নাহিদ ইসলাম একটি আন্তর্জাতিক মানি লন্ডারিং চক্রের সাথে যুক্ত ছিলেন। বিদেশে প্রায় 500 কোটি টাকার সমপরিমাণ সম্পদ স্থানান্তরিত হয়েছে, যার কিছু অংশ দুবাই, মালয়েশিয়া ও সাইপ্রাসে বিনিয়োগ করা হয়েছে। বিষয়টি জাতীয় নিরাপত্তার হুমকিতে পরিণত হয়েছিল। নাহিদ ইসলামকে গ্রেফতারের পর প্রথমে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে নেওয়া হয়। পরে দুপুরে তাকে সামরিক আদালতের সামনে হাজির করা হয়, যেখানে রাষ্ট্রপক্ষে অভিযোগ উপস্থাপন করেন লেফটেন্যান্ট কর্নেল ফারহান সিদ্দিক। নাহিদ ইসলামের গ্রেফতারের পর জাতীয় রাজনীতিতে যেন ভূমিকম্প নেমে এসেছে। এনসিপির বেশ কিছু নেতাকে ইতোমধ্যেই গৃহবন্দী করা হয়েছে। দলের মুখপাত্র এক বিবৃতিতে জানায়, এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্র। সেনাবাহিনীকে ব্যবহার করে সরকার একটি শক্তিশালী বিরোধী কণ্ঠকে দমন করছে। অন্যদিকে সরকারি দমনের তরফে বলা হয়, এটি কোনো রাজনৈতিক ইস্যু নয়, বরং দেশের অর্থনৈতিক নিরাপত্তা রক্ষার একটি জরুরি পদক্ষেপ। সাবেক বিচারপতি ও রাজনৈতিক বিশ্লেষক শওকত মাহমুদ বলেন, বাংলাদেশের ইতিহাসে এমন অভিযান খুব কমই দেখা গেছে। এটি প্রমাণ করে যে রাষ্ট্র দুর্নীতির বিরুদ্ধে এখন আরো কঠোর। তবে রাজনৈতিক স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব থাকলে এই ধরনের অভিযানও প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। সোশ্যাল মিডিয়ায় এই গ্রেফতার নিয়ে চলছে বিস্তর আলোচনা। অনেকেই সেনাবাহিনীর এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে। কেউ কেউ এটিকে বাংলাদেশের নতুন যুগের সূচনা বলেও অভিহিত করেছে। ফেসবুকে একজন লেখেন, এই গ্রেফতার যদি সত্যিই দুর্নীতির বিরুদ্ধে হয়, তাহলে এটিই হোক উদাহরণস্বরূপ। তবে এটিকে যেন রাজনৈতিক প্রতিশোধের হাতিয়ার না বানানো হয়। বিশেষজ্ঞরা মনে করছেন, নাহিদ ইসলামের গ্রেফতার কেবল শুরু। তার হাত ধরে আরো বহু প্রভাবশালী ব্যক্তি অভিযানের আওতায় আসতে পারে। ইতোমধ্যে এনসিপি ঘনিষ্ঠ 2 জন প্রভাবশালী ব্যবসায়ীর পদত্যাগ করেছেন বলে ইমিগ্রেশন সূত্রে জানা গেছে। কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এই ঘটনাটাকে বাংলাদেশের নতুন দুর্নীতি বিরোধী অধ্যায় হিসেবে দেখছে। তবে রাজনৈতিক ভারসাম্য রক্ষার চ্যালেঞ্জ এখন রাষ্ট্রযন্ত্রের কাঁধে। নাহিদ ইসলামের গ্রেফতার যে বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক ও প্রশাসনিক পূর্বের সূচনা করল, তা অনস্বীকার্য। তবে এই অভিযানের প্রকৃত উদ্দেশ্য যদি সত্যিকারের শুদ্ধি অভিযান হয়, তাহলে তা দেশ ও জাতির জন্য আশীর্বাদ হবে। আর যদি এটি শুধুই প্রতিহিংসার রাজনীতির অংশ হয়, তবে তা আরো গভীর সংকটের জন্ম দিতে পারে। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের রংপুরের বাড়িতে হামলা ভাঙচুরের ঘটনায় মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি ও জেলা আহ্বায়ক ইমরান আহমেদকে জিজ্ঞাসাবাদ করছে সেনাবাহিনী। রোববার রাত 12:30টার দিকে নগরীর পায়রা চত্বরে তাদেরকে আটকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় রাত 1:30টার দিকে ঘটনাস্থলে এসেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি এখানে 72 পদাতিক ব্রিগেডিয়ার কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুমের সাথে কথা বলছেন। এর আগে সেদিনের ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীদের ওপর জাতীয় পার্টির হামলার অভিযোগ তুলে মহানগর কোতোয়ালি থানা থেকে মামলার আবেদন করে ফিরছিলেন 2 নেতা। ঘটনাস্থলে ডাকা হয়েছে মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু,
সদস্য সচিব মাহফুজ উন নবী ডন ও জেলা সদস্য সচিব আনিসুর রহমান লাকুকে। তাদের কাছেও জানতে চাওয়া হচ্ছে এই হামলার সাথে তাদের নেতাকর্মীরা জড়িত কিনা। গত বৃহস্পতিবার জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদেরের রংপুরের বাড়ি দ্য স্কাই ভিউতে হামলার ঘটনায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হামলার সময়কার ভিডিও ফুটেজ এবং স্থির চিত্র দেখিয়ে হামলাকারীদের পরিচয় জানতে চাচ্ছেন সেনাবাহিনী। ঘটনাস্থলে মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি কালবেলাকে বলেন, সেনাবাহিনীর পক্ষ তাদেরকে ফোন দিয়ে কোথায় আছে জানতে চাওয়া হলে তারা পায়রা চত্বরে আছেন বলে জানালে সেনাবাহিনীর সদস্যরা সেখানে চলে আসেন। হামলার ঘটনায় জড়িতদের পরিচয় শনাক্তে তাদেরকে ভিডিও ফুটেজ দেখিয়ে জানতে চাওয়া হচ্ছে। এ সময় বিএনপির মহানগর কমিটির আহ্বায়ক শামসুজ্জামান শামু বলেন, সেনাবাহিনীর পক্ষ থেকে আমাদেরকে এখানে ডাকা হয়েছে। তারা আমাদের কাছে জানতে চেয়েছেন সেদিনের হামলার ঘটনায় কেউ জড়িত কিনা এবং বেশ কয়েকটি ভিডিও ফুটেজ দেখিয়েছেন। এখান থেকে একজনকে শনাক্ত করেছি। এ ধরনের সন্ত্রাসী কার্যকলাপের দলের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান সম্প্রতি গোপনে কাতারের রাজধানী দোহা সফর করেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর চাউর হয়েছে। তবে এ খবরটিকে স্রেফ মিথ্যাচার আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াত। রোববার 1 জুন সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা ATM মাসুম বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান অতি সম্প্রতি গোপনে কাতারের রাজধানী দোহা সফর করেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে মিথ্যা তথ্য ছড়িয়ে পড়েছে তা সত্য নয়। আমিরে জামায়াত ডক্টর শফিকুর রহমান অতি সম্প্রতি কাতারের রাজধানী দোহা কিংবা অন্য কোনো দেশ সফর করেননি, তিনি দেশেই ছিলেন। জামায়াত আমিরের দেশে অবস্থানের প্রমাণস্বরূপ 28 মে থেকে 31 মে পর্যন্ত তিনি যেসব অনুষ্ঠানে অংশ নিয়েছেন সেসবের বিস্তারিত তুলে ধরেছে জামায়াত। দলটির বিবৃতি অনুযায়ী বুধবার 28 মে সকালে ডক্টর শফিকুর রহমান সংগঠনের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব ATM আজহারুল ইসলামকে শাহবাগ মোড়ে সংবর্ধনা দিয়েছেন এবং বেলা 11:30টার দিকে মগবাজার আল ফালাহ মিলনায়তনে তার সঙ্গে মত বিনিময় করেছেন। তিনি একই দিন বিকালে মগবাজার কাজী অফিস লেনে সাবেক আমিরে জামায়াত অধ্যাপক গোলাম আজমের কবর এবং আজিমপুর কবরস্থানে যথাক্রমে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ও ATM আজহারুল ইসলামের স্ত্রীর কবর জিয়ারত করেন। বৃহস্পতিবার 29 মে ডক্টর শফিকুর রহমান সারাদিন নিজ বাসা বসুন্ধরায় এবং একই দিন রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করেছেন। পরদিন শুক্রবার 30 মে ভোর থেকে সকাল 9টা পর্যন্ত সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেছেন। এই দিন বাদ মাগরিব কেন্দ্রীয় কার্যালয়ে আমিরে জামায়াতের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।